Un descubrimiento de gran magnitud en Egipto. মিশরের পিরামিডকে কেবল রাজাদের মমি রাখার জন্য তৈরি করা হয়নি, এগুলো নির্মাণের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল। তার 4,500 বছর পর এর আসল রহস্য আমাদের সামনে ধরা পড়ে, যখন ইঞ্জিনিয়ার ক্যাডম্যান একটি লার্জেস্ট স্কেল মডেল বানায় যাতে দেখানো হয় গিজার পিরামিড ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি প্রডিউস করতে পারত, ঠিক সেম ভাবে যেমন বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলার অনেন ক্লিপ টাওয়ার ছিল, যার দ্বারা সে সমগ্র বিশ্বে তারহীন বিদ্যুৎ প্রডিউস করতে চেয়েছিল। যখন ক্রিস্টোফার ডান এই বইটি পাবলিশ করে, যার নাম ছিল গিজার পাওয়ার প্ল্যান্ট টেকনোলজিয়া অফ অ্যাসেন্ট ইজিপ্ট, এরপর থেকে গোটা বিশ্বের গবেষকরা পিরামিডকে ডিটেলসে জানতে আগ্রহ দেখায়। আর এদের মধ্যে কিছু বিজ্ঞানী বিশ্বাস করতে শুরু করে আসলে পিরামিডগুলোকে রাজাদের সমাধি রাখার জন্য বানানো হয়নি। এর পূর্বে গবেষকরা বিশ্বাস করত মিশরের পিরামিড হলো রাজাদের সমাধিস্তম্ভ, কিন্তু আপনি শুনলে অবাক হবেন, এই পিরামিডগুলো থেকে একটিও মমির সন্ধান পাওয়া যায়নি। আজ পর্যন্ত মিশর থেকে যত মমি পাওয়া গেছে এগুলি সব কিং ভ্যালি থেকে। এই পিরামিডগুলির ভেতরে কোনো ধরনের ওয়াল পেন্টিং কিংবা কোনো চিত্রলিপির সন্ধান পাওয়া যায়নি। শুধু তাই নয়, সাধারণত যখন মিশর থেকে কোনো রাজার সমাধি স্তম্ভ পাওয়া যায়, সমাধি চেম্বার থেকে অসংখ্য আর্টিফ্যাক্টও পাওয়া যেত, যেমন সোনার কফিন, সোনার প্রাণী, রাজার জুয়েলারি, সোনার আসবাবপত্র। সেই সময় প্রাচীন মিশরীয়রা মনে করত এগুলো তাদের রাজার মৃত্যুর পর তাদের প্রিয় দেবতাদের সঙ্গে কমিউনিকেট করতে সাহায্য করবে। কিন্তু গিজার পিরামিড থেকে এখন পর্যন্ত এমন কোনো জিনিসের সন্ধান পাওয়া যায়নি। গবেষকদের মতে এই বিশাল পিরামিডগুলো নির্মাণ করতে প্রায় 1 লক্ষ শ্রমিক 20 বছর ধরে কাজ করত, তবে এই স্ট্রাকচারটি নির্মাণ করতে সক্ষম হয়। যদিও বিজ্ঞানীরা এখন সঠিকভাবে জানে না এটি কিভাবে নির্মাণ করা হয়েছিল। এদের মধ্যে কিছু পাথর প্রায় 5 টন ওজনের, মানে একটি স্কুল বাসের সমতুল্য। আর এই পাথরগুলোকে গিজার থেকে 150 কিলোমিটার দূরে টিউরা শহর থেকে নিয়ে আসা হয়। কেবল 2-4টি পাথর নয়, এরকম 23 লক্ষ পাথর টিউরা শহর থেকে কনস্ট্রাকশন এরিয়াতে নিয়ে আসা হয়। আর এত ভারী ওজনকে ট্রান্সপোর্ট করার জন্য সেই যুগে ছিল না কোনো ট্রাক। যদিও বর্তমানে এই কাজটি করতে হয় তাহলে ট্রান্সপোর্ট কোম্পানিকে অনেক টাফ সময় ব্যয় করতে হবে, কিন্তু তারা এই অসাধ্য কাজটিকে করে দেখাতে পেরেছিল। টিউরা আর গিজার মাঝে বয়ে যাওয়া নদীর সুযোগকে কাজে লাগিয়ে তারা নৌকার সাহায্যে পাথরগুলোকে কনস্ট্রাকশন সাইডে পৌঁছাতে সক্ষম হয়। এক্সপার্টদের মতে এই কাজটি তাদের কাছে সাধারণ কোনো কাজ ছিল না। বড় বড় নৌকায় লোডিং আনলোডিং করতে প্রায় প্রতিটি ব্লকের জন্য 500 জন ওয়ার্কার প্রয়োজন পড়ত। প্রশ্ন হলো, সেই যুগে সব থেকে অ্যাডভান্স জাতি কোনো গোল ছাড়াই কেন শুধু শুধু পরিশ্রম করে পিরামিডগুলোকে বানাতে যাবে? কারণ এই ত্রিভুজ স্ট্রাকচারটি কোনো রাজার প্রাসাদ নয়, আর এর মধ্যে কোনো সমাধিও দাফন করা নেই। এই কারণে কিছু বিজ্ঞানী পিরামিডকে নিয়ে ভিন্ন তথ্য দেওয়া শুরু করে। এদের মধ্যে একজন হলেন নিকোলা টেসলা, যিনি একজন মহান বিজ্ঞানী ছিলেন। বর্তমানে আমরা যেসব টেকনোলজি ব্যবহার করছি এদের মধ্যে 80% টেসলারই অবদান রয়েছে, যেমন স্মার্টফোন, ওয়াইফাই, এসি, ইলেকট্রিক্যাল সাপ্লাই। এসব আবিষ্কার আইডিয়া নিকোলা টেসলার মাথা থেকেই বের হয়। নিকোলা টেসলা পিরামিডকে নিয়ে বেশ কিছু বই পড়ে আর পিরামিডের উপর গবেষণা করে জানতে পারেন আসলে পিরামিড অবিশ্বাস্য পরিমাণ এনার্জিকে ধারণ করে রেখেছে। যেহেতু সেই সময় ইলেকট্রিক সম্পর্কে মানুষ জানতো না, এই কারণে টেসলা ভাবতে শুরু করে হয়তো পিরামিডের ভেতরে কিছু উন্নত প্রযুক্তি রয়েছে। টেসলা বিশ্বাস করতে শুরু করে পিরামিড ইলেকট্রোম্যাগনেটিজম থেকে পাওয়ার উৎপন্ন করে। তার মতে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে পিরামিড পাওয়ার জেনারেট করত। তার চিন্তা ভাবনা অনুযায়ী পিরামিডের ভেতরে তৈরি করা চেম্বারের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আর ম্যানিপুলেট করে মিশরীয়রা ইলেকট্রোম্যাগনেটিককে ব্যবহার করত। মিশরীয়রা পিরামিড নির্মাণের সময় এমন কিছু ম্যাটেরিয়াল ইউজ করেছিল যেগুলো সূর্য কিংবা চাঁদ থেকে এনার্জি স্টোর করতে পারত, আর এই এনার্জিকে সমগ্র মিশরে সাপ্লাই করত। টেসলার মতে প্ল্যান্ট আর্থ একটি বিশাল ইলেকট্রিক্যাল জেনারেটর, যার মধ্যে আনলিমিটেড এনার্জি পৃথিবীর 2 ম্যাগনেটিক পোলের মধ্যে ছড়িয়ে রয়েছে। পিরামিড নির্মাণের সময় যেসব ম্যাটেরিয়াল গুলোকে ব্যবহার করা হয়েছিল বর্তমানে ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন এর ভূগর্ভস্থ চেম্বার ভোল্টের মতো কাজ করে, যা শক ওয়েভ তৈরি করতে পারে। কিং আর কুইন চেম্বার পিজো ইলেকট্রিক ক্রিস্টাল দিয়ে তৈরি, যা ইলেকট্রিক চার্জ প্রডিউস করতে পারে। কুইন চেম্বার হাইড্রোজেন গ্যাস প্রডিউস করতে পারে, যা হাই প্রেসারের কন্ডাক্টরের মতো কাজ করে। আর পিরামিডকে প্রথম থেকে একটা বিশেষ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যা একটি ইনসুলেটরের মতো কাজ করে। এখন চলুন এই ম্যাটেরিয়াল গুলোকে ডিটেলসে জানা যাক। সবার প্রথম ম্যাটেরিয়াল হলো কোয়ার্টজ, যা পিজো ইলেকট্রিক সিস্টেম এর মতো কাজ করে। পৃথিবীতে এমন কিছু ক্রিস্টাল পাওয়া যায় সেগুলোকে আমরা প্রেস করলে ক্রিস্টালের এক সাইডে পজিটিভ চার্জ হয়ে যায় আর অপর দিকে নেগেটিভ চার্জ হয়ে যায়, মানে সেগুলোকে আমরা ব্যাটারি হিসেবে ব্যবহার করে আলো জ্বালাতে পারবো। যেমন কোয়ার্টজ ক্রিস্টাল। পিরামিডের ভেতর যে চেম্বার গুলো রয়েছে সেগুলো বানাতে অনেক ঘাম ঝরাতে হয়েছে। এই পাথরগুলোকে 150 মাইল
মাইল দূর থেকে আনা হয় আর এগুলোকে তৈরি করা হয়েছে রোজ গ্রেনাইট দিয়ে। এতে প্রচুর হাই কনসেন্ট্রেশন সিলিকন ডাই অক্সাইড থাকে আর সিলিকন ডাই অক্সাইড হলো কোয়ার্টজ। এছাড়াও পুরো পিরামিডকে একটি বিশেষ মেটেরিয়াল দিয়ে কভার করা হয়েছে যেটি একটি ইনসুলেটরের মতো কাজ করে, যাতে পিরামিডের ভেতরে ইলেকট্রিসিটি বাহিরে লিক না হয়ে যায়। যে পিরামিডগুলি আমরা দেখতে পাই সেগুলি হলো রেডিশ ব্রাউন কারেন্ট, এগুলো নিউমোটাইল লাইমস্টোন আর এগুলো পিরামিডের আশেপাশে প্রচুর রয়েছে। কিন্তু অন্য আরেকটি মেটেরিয়াল পিরামিডের পাথরের উপর প্রলেপ দেওয়া হয়েছে যেগুলি হলো হোয়াইট লাইমস্টোন। আর এই কারণেই যদি আমরা পিরামিডকে দূর থেকে দেখি তাহলে সেটা স্টারের মতো চকচক করতে দেখা যায়। এই লাইম স্টোনের বৈশিষ্ট্য হলো এগুলো পারফেক্ট ইনসুলেটরের মতো কাজ করতে পারে। কিন্তু এর মধ্যে আরেকটি জিনিস পাওয়া যায়। 1993 সালে গবেষকরা পিরামিডের ভেতরে একটি ছোট গর্ত দেখতে পায় আর তার ভেতরে একটি ছোট রুম আবিষ্কার করা হয়। এই নতুন রুমটি 2011 সালে একটি রোবোটিক্স ক্যামেরার সাহায্যে এক্সপ্লোর করা হয়। গবেষকরা এই রুমটির নাম দেয় দ্য কুইন চেম্বার। গবেষকরা এর ভেতর থেকে হাইড্রোজেন গ্যাসের সন্ধান পায়। কুইন চেম্বারে দুটো শাফট আছে। উত্তর শাফটে হাইড্রোলিক অ্যাসিডের খোঁজ পায় আর দক্ষিণ শাফটে জিঙ্ক ক্লোরাইডের সন্ধান পাওয়া যায়। এই দুটিকে যদি আমরা মিলিয়ে দেই তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। সেটা হাই প্রেসারে কন্ডাক্টরের মতো কাজ করবে। এছাড়া মেইন পিরামিডের নিচে 330 ফুট পর্যন্ত একটা ভূগর্ভস্থ চেম্বার পাওয়া যায় যেটা একটা ভোল্টের মতো কাজ করে। কিন্তু এখন এই পিরামিডের উপর একটা মিসিং পিস রয়েছে আর সেটা হলো পিরামিডের মাথায় কোনো কন্ডাক্টিভ মেটেরিয়াল নেই। প্রচলিত মতে মিশরের পিরামিডের কাপ স্টোন সব থেকে মূল্যবান জিনিস ছিল, কিন্তু কেউ জানে না এই কাপ স্টোনের সাথে কি হয়েছিল। অনেকের মতে ঝড় বা ভূমিকম্পের কারণে এটা ভেঙে পড়ে যায়। আবার অনেকে বলে থাকেন এর কাপ স্টোন নাকি সোনার তৈরি। আর এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে থিওরি অনুযায়ী এই পিরামিডের পাওয়ার প্ল্যান্টের মতো কাজ করতে পারত। বিজ্ঞানী জন বলেন যদি কোনো সাপ দিয়ে ভূগর্ভস্থ চেম্বারে জল যায় আর যখন সেই জল ভালভ পর্যন্ত পৌঁছাবে তখন ভালভ বারবার ওপেন আর ক্লোজ হতে থাকবে। আর যখনই শক ওয়েভ কোয়ার্টজ ক্রিস্টাল পর্যন্ত পৌঁছাবে তখন এই এয়ার আয়োনাইজ হতে থাকবে। আর পিরামিডের টপের উপর নোটিস করে বলা যায় পিরামিডটি তখন ইলেকট্রনিক এনার্জি জেনারেট করতে পারবে। তখন প্রশ্ন হলো এই জলটা কোথা থেকে আসলো। সেক্ষেত্রে কিছু গবেষকরা মন্তব্য করেন বর্তমানে নীলনদ যেটা পিরামিড থেকে অনেক দূরে রয়েছে সেটা আজ থেকে 5000 বছর পূর্বে পিরামিডের কাছ দিয়ে বয়ে যেত। টেসলা এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে ওয়ার্ডেন ক্লিফ টাওয়ারটি নির্মাণ করতে চেয়েছিলেন। অনেকে আবার টেসলা টাওয়ারকে পিরামিডের সঙ্গে তুলনা করেন, বিশেষ করে যখন এই বইটি পাবলিশ করা হয়। টেসলার এই টাওয়ার 75 মিটার উঁচু ছিল আর উপরে যে মেটাল ডুমটি রয়েছে সেটা 20 মিটার ছিল। টেসলা এই টাওয়ারের নিচে প্রায় 36 মিটার গর্ত খনন করেছিল আর টাওয়ারের নিচে 6টা আয়রন পাইপ ড্রিল করেছিল। শুধু তাই নয়, এই টাওয়ারটিকে একে অপরের উপর বয়েল করেছিল, এখান থেকে গ্রাউন্ড ওয়াটার নির্গত হবে। এখন যদি টেসলার টাওয়ারকে গিজার পিরামিডের সঙ্গে তুলনা করি তাহলে দুটার উদ্দেশ্য সেম বলে মনে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত নিকোলা টেসলার এই টাওয়ার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় আর 1943 সালে তাকে একটি হোটেলের রুমে মৃত অবস্থায় পাওয়া যায়। তার রহস্যজনক মৃত্যুর সাথে সাথে তার আবিষ্কারও গায়েব হয়ে যায়। বর্তমানে কিছু বিজ্ঞানীরা বিশ্বাস করেন নিকোলা টেসলা সঠিক ছিলেন। অনেক ব্যক্তির সাথে এমন ঘটনা ঘটতে দেখা গেছে, যেমন উনার জেমনসন যখন 14 এপ্রিল 1869 সালে পিরামিডের টপে চড়ে জল পান করতে যায় তখন ইলেকট্রিক শক খায়। উইনার তার রিপোর্টে লিখেছে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডকে কেবল পিরামিডের টপেই ফিল করেছিলেন, কিন্তু কিছুটা নিচে নামলে এমন কোনো শক ফিল করতে পারেনি। যদি এগুলো কেবল থিওরি, কিন্তু সত্যি বলতে এখন পর্যন্ত কারো কাছে সঠিক থিওরি নেই যার দ্বারা প্রমাণ করতে পারবে এই বিশাল পিরামিড গুলোকে কিভাবে বানানো হয়েছিল। আর তার থেকে বড় প্রশ্ন হলো এগুলোকে কেন তারা বানিয়েছিল।